সব সময় আছে আপনাদের পাশে। এই সম্মানিত গঠন, সম্মানিত গঠন, এদিকে দেখেন, আপনি যে গঠনগুলি করছেন অনেকদিন ধরে আমাদের এলাকায় একজন পরিচিত মুখ, হ্যাঁ, ঠিক আছে? জি। আপনি যে এই যে গঠনগিরি করতে গিয়ে কালো মেয়েকে সাদা বানান, সাদা মেয়েকে কালো বানান, আর যেটা কানে শুনে না তাকে কানে শুনে, যা চোখে দেখে না তাকে চোখে অনেক কভার দেখিয়ে এই যে টাকা নিয়ে এগুলো করেন, এগুলো কি ঠিক? যা শুনছি এটা কি সত্য? আমি চলবো কি করে? এগুলো যদি আমি না করি আমার তো পেটে ভাত যাবে না, সেই জন্য আমি এগুলো করি। এগুলো করতে গিয়ে এরপর বিয়ের পর্বে জামাই মারামারি দেয়, এতে তোমাকে যে দেখছিলাম সুন্দর, তুমি কালো কেন? ঘটকে বলছে তোর সাথে ঘটকের উপরে যায়, সমস্যা নাই তো এগুলা। ঘটক চাঁদনিয়া, যার নাম ঘটক চাঁদনিয়া, ওনাকে দ্রুত মঞ্চে অভিনয় করার জন্য আহ্বান জানাচ্ছি। স্পিকার দেওয়ার জন্য আমাদের ঘটক চাঁদনিয়া, ডিজিটাল ঘটক তৈরি হচ্ছে। প্রস্তুত থাকবে কাজী, বিয়ের কাজী। হ্যালো, আমাদের দেখা যায় গাড়িতে পয়সা টাকার জন্য একটা পাত্রী দেখবেন। Hello, hello, hello. Hello. Hello, 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 hello. 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 আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন। বাল্য বিবাহ সাদিয়া সুলতানা সাইমা এবং মুক্তিযোদ্ধা সালেহারা মা তাসফিয়া সুলতানা, তারা কিভাবে ছেলে মেয়ে সন্তান সন্তানীদেরকে নিয়ে কিরকম সুখী আছে আমরা একটু দেখব, খুব সুন্দর করে আমরা একটু দেখতে চাই। সুখী পরিবার জান্নাতুল মাওয়া মনি, জান্নাতুল মাওয়া মনি মঞ্চে শীঘ্রই উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এরপর প্রস্তুত প্রতিযোগীদের উৎসাহিত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। স্পিকার সবাই বসো। এই ডিভাইস গুলো নিচে রাখো, ডিভাইস গুলো। সম্মানিত সভাপতি ও বিচারক মন্ডলী, সবাইকে জানান আসসালাম, আসসালামু আলাইকুম। আমি যেমন খুশি তেমন সাথে আমি সুখী পরিবারটাতে অংশ নিয়েছি। এ হচ্ছে আমার আদরের ছেলে, জামাইয়ের কপালে চাপ দিয়ে যা। আসসালামু আলাইকুম, আমার নাম আদি ছেলে, ইনি হচ্ছেন আমার ভাই জান্নাতুল মাওয়া। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে দেখালাম আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের আদ্যপ্রান্ত। তো কেমন লেগেছে আপনাদের এই স্কুলের আদ্যপ্রান্ত এবং এই অনুষ্ঠানটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এরপর
যাদের নাম ঘোষণা করা হয়েছে তোমরা মঞ্চের পাশে চলে আসো। সবাই একটু করতালি দিয়ে উৎসাহিত করো। করতালি দিয়ে উৎসাহিত করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। করতালি দিয়ে একটু উৎসাহিত করার জন্য, করতালি দিয়ে উৎসাহিত করার জন্য। একটু করতালি দিয়ে উৎসাহিত করার জন্য ধন্যবাদ। করতালি দিয়ে উৎসাহিত করার জন্য। না সুন্দর হচ্ছে তো, ওই দিক দিয়ে হলে সুন্দর হচ্ছে। বিজয়ী ছাত্রছাত্রীরা ধন্যবাদ করতালি দিয়ে একটু উৎসাহিত করার জন্য। কি খবর পুলিশ, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এটা আমার এখানে রেকর্ড চালু করলে তো কাজে আসতো। এটি ইলেকশন ক্যাম্পেইনে দিয়ে দিতে পারতাম। আলির একটু দেখিও, সে আমার খুব একদম বোনাফাইড ভক্ত, ভালো মানুষ, খুব সাদা মনের মানুষ। এ আমার মেয়রের খুব আনন্দ। এখন তো কাজ একটা হয়েছে, আমার কাজে আসবে। আব্দুল্লাহ মাহমুদ চিটাং বড় চেয়ারম্যান হয়ে গেছে। জায়নুদ্দিনকে আমাদের প্রাক্তন ছাত্র অনেক সুন্দর পরিবেশনা করার জন্য। এর মধ্যে মঞ্চের সামনে কোনো ছাত্রছাত্রী যদি রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকজ সঙ্গীত পরিবেশন করতে চাও, এইখানে অতি সত্তর নাম জমা দাও। আমরা এপাশে গান নিয়ে আসছে, লোকজ গান নিয়ে আসছে সাদিয়া সুলতানা সায়না, 8ম শ্রেণীর ছাত্রী হিমন ছাই। উপস্থিত হয়েছেন সভাপতি হিসেবে মঞ্চ উপবিষ্ট হয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ওবায়দুল হক সাহেব এবং বিশেষ অতিথিরা উপস্থিত হয়েছেন। আমরা আজকের অনুষ্ঠানের দ্বিতীয় দিন আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শোভাতি ছায়া গো, স্নেহ কি মায়া গো, কে আসল বিষায় বটের মূলে নদীর কোলে কোলে। মাতোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে মাতোর মুখের বাণী আমার। স্পিকার দেওয়ার জন্য আমাদের ঘটক সামনে ডিজিটাল ঘটক দেখা। তার গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে,
মনীষা কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায় কোথাভাবে আকাশে। তাই পেশা ঠিক তার মাথাতে, গোল গোল পাতাতে ইচ্ছাটি মেরে তার মনে মনে ভাবে। ওদেরকে একটা মাইক দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। হাঁটি হাঁটি পা পা করে চলে আসতেছে মা হারা, খুব কষ্ট নিয়ে আমাদের মাঝে। একটু মাইকটা এগিয়ে দিবেন, হাঁটতে পারছে না, খুব কষ্ট। সম্মানিত সভাপতি এবং বিচারক মন্ডলী সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি যেমন খুশি তেমন সাজে আমি সুখী পরিবারটাতে অংশ নিয়েছি। এ হচ্ছে আমার আদরের ছেলে, আর এ হচ্ছে আমার মাইক্রো লাগানো সুযোগ পাচ্ছে না তো ভাই, সুযোগ পাচ্ছে না ইমরান হোসেন দ্রুত আসার জন্য বলতে আহ্বান জানাচ্ছি। তালি হবে, তালি হবে, অনেক সুন্দর। তোমাদের এলাকায় কি এমন কোনো মানুষ নাই তোমাদের জন্য ভালো প্রতিষ্ঠান করেছে, শিক্ষার ব্যবস্থা করেছে? আছে, নাই? আছে, আছে। তুমি কোথায় পড়তেছো এখন? সভাপতি তুমি বলতে পারো নাই? তোমার সভাপতি তোমাদের জন্য না, না, তোমাদের সভাপতি বাঁশখালীতে এমন একজন রাজনীতিবিদ যে নিজে একটা প্রতিষ্ঠান করেছে। বাঁশখালীতে এরকম কেউ নাই। তোমাদেরকে জানতে হবে, তোমাদের সভাপতি সম্পর্কে তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আমি আপনাদের কাছে একটু অনুরোধ রাখতে চাই। আমি এখন আমার বাসা থেকে আসছি পালিয়ে, প্লিজ আপনারা আমাকে একটু বাঁচান। আমি বিয়ে করতে চাই না। খুব কষ্ট, আসলে মেনে নেওয়া যায় না। আমি বড় হয়ে অনেক বড় কিছু হতে চাই। আমি বিয়ে করতে চাই না। আমার এখন 18 বছর হয় নাই। 18 বছর আগে বিয়ে দিচ্ছে, কিন্তু আসলে কষ্ট দেয়। বিচারক মন্ডলীকে আহ্বান জানাবো, প্লিজ আপনারা আমার জন্য কিছু করেন। আমি এটা পারতেছি না, প্লিজ। 3 ধন্যবাদ। তালি দিয়ে একটু উৎসাহিত করার জন্য। প্রাইমারি একটু করতালি দিয়ে উৎসাহিত করার জন্য। ওয়ালাইকুমসাল্লামের মধ্যে যিনি প্রথম স্থান পেয়েছেন তাহসিনা তানজিম ইয়ামিম, তার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সবাই একটু করতালি দিয়ে উৎসাহিত করার জন্য। সবাই করতালির মাধ্যমে উৎসাহিত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এদিকে তাকাও, এদিকে তাকাও। নৈতিকতায় স্কুল ফার্স্ট, পুরো স্কুলে 1 থেকে 10 পর্যন্ত, তার মধ্য থেকে প্রথম স্থান অধিকার করেছে। এগুলা সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার। সময় দেওয়া প্রধান শিক্ষক মহোদয় থেকে করতালির মাধ্যমে আমরা উৎসাহিত। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী। এদিকে তাকাও, এদিকে তাকাও, বাইরের দিকে তাকাও, পঞ্চম এদিকে তাকাও। ধন্যবাদ। হুরায়রা মোহাম্মদ তাহির, এদিকে তাকাও। আবু হুরায়রা মোহাম্মদ মুত্তুন্না, সিনিয়র সেক্টরে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছে নন্দিরানী দাস। নন্দিরানী দাস সুলতানা। দীর্ঘলাভ প্রতিযোগিতায় গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দীর্ঘলাভ মিউজিক্যাল চেয়ার, ছাত্রী সিনিয়র, ছাত্রী জুনিয়র নাইদা আক্তার, সপ্তম শ্রেণী জুনিয়র নুসরাত আলম ফাবিহা পুরস্কার। চতুর্থ শাকি আক্তার, নুসরাত জাহান, নুসরাত জাহান। দ্রুতলাভ ছাত্র সিনিয়র দশম দীর্ঘমূল ইসলাম। তারপর সব আপনার কমান মানে এরকম স্টুডেন্ট
পেছনে তো দুষ্ট বালক দুষ্ট বালিকা থাকতে পারে, তেমন কাউকে তো আনেন না। সাপোজ আমি আপনার স্টুডেন্ট, আমি পেছনে বসে বসে আপনি যখন রোল কল করছেন, আমি একজনের গায়ে কাগজ ফোটলা করে মারতেছি, আপনি আমার কিভাবে থামাবেন? আমি আপনাকে শাসন করব। স্টুডেন্টকে কেউ আপনি বলেন? স্টুডেন্টকে স্যাররা আপনি করে বলে? আচ্ছা ভালো কথা, মডার্ন সবাই শাসন করব তোমাকে। কিভাবে কিভাবে ম্যাডাম কিন্তু বেশি করা। কিভাবে? আমি এখন আমি স্টুডেন্ট, ভালো কাজের উপদেশ দিব। আমি স্টুডেন্ট, আমি এখন দুষ্টামি করতেছি। বাবা এসব করে না, চলে এই স্ট্যান্ড আপ। থ্যাংক ইউ তালি ওর জন্য একটা। ধন্যবাদ। বিচারক প্যানেলকে অনুরোধ করবো আপনার প্রশ্ন করার জন্য। বিচারক মন্ডলকে টিচারকে বলছি, তুমি শিক্ষকতা পেশাটাকে কেন বেছে নিয়েছো? কারণ শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। আমাদের গ্রামটা হচ্ছে খুবই দরিদ্র, গ্রামে কোনো ভালো শিক্ষক শিক্ষিকা না থাকার কারণে আমাদের গ্রামের ছেলেমেয়েরা অনেক মেধার অধিকারী হওয়া সত্ত্বেও তারা আমি মহান মুক্তিযুদ্ধের ছেলে হ্যাঁ মা বিজয়টি নিয়েছি। আমার ছেলে বাবা বিজয়, বাবা তুমি কখন মুক্তিযুদ্ধ গেলে? খুবই কষ্ট হচ্ছে, আপনাদের আপনাকে উৎসাহিত করবেন। ওনার সন্তান হারিয়ে গিয়েছে মুক্তিযুদ্ধ করতে গিয়ে। আমার অনেক বড় স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। 2 বারে জেলে যুদ্ধ থেকে ফিরে এসে একটি দুর্নীতি মুক্ত মানবিক সমৃদ্ধ দেশে সুখে শান্তিতে বসবাস করবে, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বাবা বাবা তুই কোথায়? তুই ফিরে আয় বাবা। কত স্বপ্ন দেখেছিলাম তোকে ডাক্তার বানাবো, তুই অসহায় মানুষদেরকে তুই সেবা করবি, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বিচারক মন্ডলকে প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। বাবা আমি কষ্ট এখানে আসছে, অপেক্ষায় যাচ্ছে না। থাকি। আমার কলিজার টুকরা, আমার 17 ton। ধন্যবাদ। ছেলেহারা মা, কান্না বন্ধ করেন। এক হৃদয় বিদারক। সুপ্রিয় সুধীবৃন্দ, এই পর্যায়ে আমরা কথা বলতে যাচ্ছি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতি জনাব মোহাম্মদ লিয়াকত আলী চেয়ারম্যান সাহেবের সাথে। জনাব মোহাম্মদ লিয়াকত আলী চেয়ারম্যান সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যখন এই শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মাণ করেছেন তখন আপনি খুব দুঃসময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মাণ করেছেন। দুঃসময় বলছি এ কারণে, যখন আপনি শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মাণ করেছেন তখন আপনার দল ক্ষমতায় ছিল না, আপনি একজন রাজনৈতিক ব্যক্তি। তখন আপনাকে কি কি প্রতিকূলতা এবং সমস্যার সম্মুখীন হতে হয়েছে তার একটি পটভূমি সম্পর্কে যদি আপনি বলতেন তাহলে অনেক ভালো হতো। প্রথমে আমি প্রশাসনিক কোনো সহযোগিতা পাই নাই। যে কোনো একটা দাতব্যমূলক প্রতিষ্ঠান এস্টাবলিশমেন্ট করতে সরকার এবং প্রশাসনের সহযোগিতা সবচেয়ে বেশি জরুরি। আমি তৎকালীন প্রশাসনের কোনো ধরনের সহযোগিতা পাই নাই, যে কারণে আমাকে আমাদের পাশের গ্রাম সরল স্কুলের নামে আমার এই স্কুলের প্রত্যেকটা ক্লাসের রেজিস্ট্রেশন করতে হয়েছে। তৎকালীন প্রশাসনের সহযোগিতা পাই নাই, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমার এই স্কুল পরিদর্শনের জন্য কোনো ধরনের প্রশাসনিক কর্মকর্তা আসে না। আর আমি বিরোধী দল হিসাবে রাজনৈতিক সেন দৃষ্টির কবলে পড়েছিল আমার প্রতিষ্ঠান। অনেক কষ্ট করে আমি এই প্রতিষ্ঠা করেছি। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান আজকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন। আশা করি ভবিষ্যতেও টিকিয়ে রাখবেন ইনশাআল্লাহ। জনাব লিয়াকত আলী, আমার বর্তমান জনাব লিয়াকত আলী, আমার এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানটি চালাতে গিয়ে বর্তমানে কি কি প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন এবং কোন ধরনের সহযোগিতা পেলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে এবং আরও সুন্দর হবে, আপনি কি মনে করেন?
প্রথম সমস্যা হচ্ছে স্কুলের সম্মানিত শিক্ষক কর্মচারীদের যেটা মাসিক সম্মানী, এটা দিতে আমার খুব হিমশিম খেতে হয়। যেহেতু 2020 সালের পর থেকে আমার সব ব্যবসা বাণিজ্য কেড়ে নেওয়া হয়, তারপরেও ধার দেনা করে লোন করে আলহামদুলিল্লাহ আমি চালিয়ে যাচ্ছি। ক্লাস 8 পর্যন্ত মঞ্জুরি পেয়েছি, এমপিভুক্ত হয় নাই। আমি আশা করব 2026 সালের মধ্যে 9-10 মঞ্জুরিও হবে, এমপিভুক্ত হবে। এমপিভুক্ত হলে শিক্ষক কর্মচারীদের মাসিক সম্মানী নিয়ে আমার আর চিন্তায় থাকতে হবে না, সমস্যা হবে না। এখানে একটা বিল্ডিং দরকার এই স্কুলে। উপযুক্ত ক্লাসরুমের অভাবে ছাত্রছাত্রীরা আসলেও আমি ভর্তি করাতে পারছি না, কারণ এখানে পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকার কারণে। আমি সরকার বাহাদুরের কাছে আহ্বান জানাবো যেন আমাদের এই বিদ্যালয়ের জন্য একটি কমপক্ষে 120 ফিট বাই 45 ফিটের 6 তলা বিশিষ্ট একটি ভবন সরকার বাহাদুরের কাছ থেকে আমি দাবি জানাচ্ছি। আশা করি সরকার বাহাদুর এটা বাস্তবায়ন করবেন। জনাব লিয়াকত আলী, আমার এখন কোশ্চেন হচ্ছে যে আমরা সাধারণত দেখি যে কোনো স্কুলের সাথে কলেজ নামটা যুক্ত থাকে। আপনার এখানে লেখা আছে আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজ। এটা সাধারণত কেজি স্কুল কিংবা কোনো স্কুলের সাথে যুক্ত থাকে। এখন আপনি কি ওই দিকটি অনুসরণ করে করছেন, নাকি ফিউচারে আপনার কলেজ কিংবা স্নাতক স্নাতকোত্তর এরকম কিছু করার ইচ্ছা আছে? আমি আপনার পরিকল্পনা সম্পর্কে জানতে চাচ্ছি। আমি তো প্রথমেই এই স্কুল প্রতিষ্ঠার সময় আমার চিন্তা ভাবনা ছিল, এখনো আছে, এখানে স্কুলের পাশাপাশি আমি এখানে কলেজ শুরু করব। এক সময় গিয়ে এখানে অনার্স হবে, স্নাতক সম্মান এবং পাস দুটি হবে আল্লাহর রহমতে, আল্লাহ যদি তৌফিক দেন। আগামী 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের বেস দিয়ে আল্লাহর রহমতে আমি কলেজ স্টার্ট করার চিন্তা ভাবনা আছে। যেহেতু এই অঞ্চলে একটি কলেজ খুবই জরুরি, সেটিকে মাথায় রেখে আমি স্কুল অ্যান্ড কলেজ নাম দিয়েছি। ধন্যবাদ জনাব লিয়াকত, আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আমি অনেক প্রশ্ন আপনাকে করেছি, এখন আপনি যদি নিজ থেকে কিছু বলতে চান তাহলে আমাদেরকে বলতে পারেন। নিজ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমার বাবা যখন আমাকে ছোটবেলায় বলেছিলেন গ্রামে একটি ভালো স্কুল করার জন্য, আমার যখন একটি স্কুল দেওয়ার মতো সামর্থ্য হয়েছে আল্লাহর রহমতে, আমি স্কুলটির জমি কিনে চতুর্দিকে বাউন্ডারি করে এটা ভরাট করে স্কুলের ঘর নির্মাণ করে, তখন আমার আব্বা জীবিত ছিলেন। আমি আমার আব্বাকে বলেছিলাম যে বাবা, আমি তোমার নামে একটা স্কুল করতেছি, তুমি আমাকে ছোটবেলায় বলতে। তখন আমার বাবা নিচের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে বলল যে বাবা, আমি তো তোর অনেক বাহাদুরি দেখেছি, তুই তো খুব ছোটবেলায় তোর মাকে হারিয়েছিস, তোর মা তো তোর কোনো ধরনের কিছুই দেখে যেতে পারে নাই, এই স্কুলটি তোর মায়ের নামে কর। তাই আমি আমার স্কুলটি আমার মায়ের নামে করেছি এবং আমার ইউনিয়নের পূর্ব বরগুনা গ্রামে 1 একর 6 শতক জমি নিয়ে এটাও 7 ফুট বাউন্ডারি দিয়ে ভরাট করে রেখেছি আমার বাবার নামে আরেকটি প্রতিষ্ঠান করার জন্য। আমি বাঁশখালী এক্সপ্রেসের সকল দর্শকের কাছে দোয়া চাই যেন আমার বাবার নামে শিক্ষা প্রতিষ্ঠানটিও আমি এস্টাবলিশ করতে পারি এবং বাঁশখালী এক্সপ্রেসের মাধ্যমে সকল দর্শক শ্রোতাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, এতক্ষণ ধরে আমরা জানলাম এই স্কুলের বর্তমান প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ লিয়াকত আলী চেয়ারম্যানের প্রশ্ন উত্তর সম্পর্কে আমরা জানলাম এবং এই স্কুলের নামকরণ সহ এই স্কুলের পটভূমি নিয়ে এই স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি কী কী প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন তার সব কিছুই আমরা জানলাম এবং তিনি প্রত্যেকটি প্রশ্নেরই সুন্দরভাবে উত্তর দিয়েছেন এবং ওনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। আমি দীর্ঘদিন ধরে এই স্কুলের সাথে জড়িত। এই স্কুলের পাঠদান এবং শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের যে পাঠদানের একটা সিস্টেম আমি দেখে আমি এই স্কুলের প্রতি আকৃষ্ট হয়ে গেছি। তাদের পাঠদানের কারিকুলামগুলো সিস্টেমগুলো অন্য স্কুলের সাথে ভিন্ন, যার কারণে আমার নিজের মেয়েটাও আমি এই স্কুলে দিয়েছি। যতটুকু আমার মেয়েটার ছিল মেধা ছিল, চতুর্থ শ্রেণী থেকে এখন ক্লাস 9-এ যাবে, ক্লাস 8 পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ। 2 নম্বর হয়েছে সম্ভবত, রোল 2 হয়েছে মনে করো। ও ক্লাস 4 থেকে রোল 2 আছে, এখনই আছে, কন্টিনিউ এটা আছে। আমি যতটুকু দেখছি ইনশাল্লাহ আমাদের স্কুলের পাঠদানের ব্যাপারে, পড়া এলাকার ব্যাপারে এটা বলতে গেলে অনন্য, এটা তুলনা হয় না। আমার মনে হয় যতটুকু বাঁশখালীর মধ্যে এইরকম একটা প্রতিষ্ঠান, ক্লাস নির্ভর প্রতিষ্ঠান আমার মনে হয় আর দ্বিতীয় আরেকটা আছে বলে আমি মনে করি না। তাই আমি দীর্ঘদিন ধরে এই স্কুলের সদস্য হিসাবে, পরিচালনা পরিষদের সদস্য হিসাবে আছি। এই ব্যাপারে যদি আপনি আমাকে একটা প্রশ্ন করেন তখন আমি বলবো। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি এই স্কুলে আসার পর থেকে ম্যানেজিং কমিটিতে এই স্কুলকে আমি কি দিতে পেরেছি এবং স্কুল আমাদেরকে কি দিয়েছে, এটার উত্তরে যদি আমি দিই এই স্কুলকে দেওয়ার মতো আমার কিছু নাই। কিন্তু আমরা ম্যানেজিং কমিটির সদস্য আমি নিজেকে এই স্কুলের একদম হাদেম মনে করি। এই ধরনের একটা প্রতিষ্ঠানের, এই ছেলে মেয়েদের এইরকম একটা প্রতিষ্ঠানের খাদেমগিরি করাটা একটা নসিবের ব্যাপার আছে। কারণ যে স্কুলের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী সাহেব বাঁশখালীর কৃতি সন্তান, উনি একজন রাজনীতিবিদ। ওনার উপরে অনেক কিছু ঝড় তুফান জেল জুলুম অত্যাচার হওয়ার পরেও জেলখানা থাকায় অবস্থায়ও একদিনের জন্য 1 মাসের বেতনও বাকি ছিল না শিক্ষকদের। উনি যে কোনো উপায়ে এই স্কুলে, বর্তমানে উনি স্কুলটা নিজের ব্যক্তিগত ফান্ড থেকে পরিচালনা করে। প্রতি পার মাসে 4 লক্ষ টাকা এই স্কুলে দিতে হয়, 4 লক্ষ টাকা। ঠিক আছে, এই জিনিসটা আমি খুব গর্ববোধ করি। লিয়াকত আলী সাহেবের মতো একজন মানুষ এইভাবে এরকম একটা প্রতিষ্ঠান চালিয়ে যাওয়া যায়। আমি আশা করব ভবিষ্যতে আমাদের বাঁশখালীতে আরো যারা বিত্তবান আছে, শিক্ষানুরাগী আছে, রাজনীতিবিদ আছে, নেতারা আছে, জমিদাররা আছে, তারা এই আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজের মতো প্রত্যেকটা উপকূলীয় এলাকায় যেখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ, বিচ্ছিন্ন এলাকা, যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা, এই ধরনের কিছু ভালো প্রতিষ্ঠান করে এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে। আমি এটাই আশা করব। সুপ্রিয় সুধীবৃন্দ, এই পর্যায়ে আমরা কথা বলতে যাচ্ছি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ওবায়দুল হকের সাথে। স্যার, আপনার বিদ্যালয়ের বর্তমান পাঠদান পদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। প্লিজ স্যার। ধন্যবাদ বাঁশখালী এক্সপ্রেস। আমি ওবায়দুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজ। অত্র বিদ্যালয় একটি বাঁশখালী ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। এই বিদ্যালয়টি শুরু থেকেই আমরা অন্যান্য স্কুল থেকে কীভাবে ব্যতিক্রম শিক্ষা পাঠদান করব, এইভাবে আমরা পরিকল্পনা আমাদের বিদ্যালয়ে পাঠদান চলতেছে। সেই হিসেবে আমরা স্কুলের সাধারণ পাঠদানের পাশাপাশি
ক্লাস শেষে আমরা ফান্ডামেন্টাল ক্লাস এবং রিফ্রেশমেন্ট ক্লাসের ব্যবস্থা করছি। এই শিক্ষাদান পদ্ধতিটা বাঁশখালীতে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যাবে না। এই প্রতিষ্ঠান সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয়, অত্র এলাকার চেয়ারম্যান জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাহেব, উনি অত্যন্ত আন্তরিক এবং ওনার ব্যক্তিগত প্রচেষ্টায় এবং ব্যক্তিগত খরচে স্টুডেন্টদের ব্যয়ভার এবং শিক্ষকদের সমস্ত ব্যয়ভার বহন করেন। শিক্ষার্থীদের অনেকে যারা গরিব মেধাবী শিক্ষার্থী আছে তাদেরকে আমরা বিনামূল্যে পাঠদান করি এবং পাশাপাশি আরবি শিক্ষার আধুনিক শিক্ষা পদ্ধতি আমরা এখানে পাঠদান করে থাকি। সর্বোপরি অত্র বিদ্যালয়টি বাঁশখালীর তথা দক্ষিণ চট্টগ্রামের একটি আদর্শ মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় সুধীবৃন্দ, এবার আমি কথা বলতে যাচ্ছি অত্র প্রতিষ্ঠানের শিক্ষক জনাব মোহাম্মদ রেজাউল কবির এবং জনাব মোহাম্মদ মাহবুব স্যারের সাথে। উনি আমার ডান পাশে যে শিক্ষক রয়েছেন উনি হচ্ছেন সায়েন্স এবং ম্যাথ টিচার, এবং আমার বাম পাশে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ইংলিশ টিচার অত্র প্রতিষ্ঠানের। সুপ্রিয় সুধীবৃন্দ, এবার আমি স্যার কিছু প্রশ্ন করতে যাচ্ছি। স্যার, স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক ধরনের 3 ধরনের স্টুডেন্ট রয়েছে, 3 ক্যাটাগরির। একটা হচ্ছে অ্যাডভান্স, মিডিয়াম আর হচ্ছে উইক, অর্থাৎ সবার অনুধাবন ক্ষমতা এক না। সেক্ষেত্রে সবাইকে সমুন্নত পাঠদান দেওয়ার জন্য আপনারা হচ্ছে কোন ধরনের কৌশল অবলম্বন করেন স্যার, আমি জানতে চাচ্ছি। এখানে 3 ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে, সেহেতু আমি ভালো ক্যাটাগরিগুলোকে বিচার বিশ্লেষণ করে সহজভাবে যেন বোঝায় এবং অতিরিক্ত কাজ দিই যেন তারা সৃজনশীলভাবে গড়ে ওঠে, এবং মিডিয়াম স্টুডেন্টগুলোকে ধাপে ধাপে নির্দেশনা দিই যেন তারা সহজে বুঝতে পারে, এবং অতি নিম্নমানের স্টুডেন্টগুলো যারা একটু বুঝতে সমস্যা হয় তাদেরকে অতিরিক্ত কাজ না দিয়ে সহজভাবে টেকনিকের সাহায্যে বাড়ানোর চিন্তাভাবনা করি, এবং তাদেরকে অতিরিক্ত সময় দেওয়ার আমি অতিরিক্ত সময় দিই, তাদেরকে এক্সট্রা ক্লাস করাই। সুপ্রিয় সুধীবৃন্দ, এবার আমি কথা বলতে যাচ্ছি অত্র প্রতিষ্ঠানের ইংলিশ টিচার জনাব মাহবুবুর রহমান। স্যার, একই প্রশ্ন যদি আমি আপনাকে করি তাহলে এই জবাবে আপনি কি বলবেন? ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। আমাদের দেশে ইংরেজির বিষয়ে সবচেয়ে বড় যে বাধা সেটা শিক্ষার্থীদের মাঝে ভয়, ইংরেজি বিষয়ের ভয়। আমি প্রথমেই যে 3 ক্যাটাগরি স্টুডেন্ট আছে সেখানে অ্যাডভান্স লেভেলে যারা আছে তাদেরকে এক্সট্রা ক্রিয়েটিভ কিছু কাজ দিয়ে থাকি। মিডিয়াম লেভেলে যারা আছে তাদেরকে ধাপে ধাপে বোঝানোর পাশাপাশি তাদেরকে কিছু কাজ দেই যেগুলোতে তারাও মাঝে মধ্যে আটকে পড়ে, তো সেগুলোকে আমি সুযোগ দেই তারা যাতে ধাপে ধাপে কাজটা সমাধান করতে পারে, ততটুকু পর্যন্ত তাদেরকে আমি সাপোর্ট করি, সময় দিই। এবং উইক স্টুডেন্ট যারা আছে আমি তাদেরকে অতিরিক্ত কাজ দিই না। অতিরিক্ত কাজ দেওয়া বলতে ওদেরকে আমি বিভিন্ন ক্রিয়েটিভ ওয়ার্ক অথবা আপনার ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আমার ইংরেজিতে 2টা বিষয় পড়ে যায়, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র। গ্রামার ক্ষেত্রে স্টুডেন্টদের দুর্বলতা বেশি, তো সেগুলো সলিউশনের ক্ষেত্রে ছেলেমেয়েরা অনেক সমস্যার সম্মুখীন হয়। আমি প্রত্যেক সময় গ্রামারের বিষয়গুলোকে ধাপে ধাপে আলাদা আলাদা এবং বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করি, এবং বোর্ডে একটা নিয়ম লিখে রাখি যেটা দেখে দেখে প্রথমে তারা প্র্যাকটিস করবে, কারণ আমি ওদেরকে মুখস্থ করার দিকে উদ্বুদ্ধ করি না। 1 বার 2 বার 5 বার 10 বার যখন একই নিয়ম দেখে দেখে বেশ কিছু ওরা প্র্যাকটিস করবে, নিয়মটা ওদের আর মুখস্থ করা লাগে না। পরিশেষে দেখা যায় ওরা নিজেরাই ওই বিষয়ে ওই রুলসে এক্সপার্ট হয়ে যায়। এভাবে আমার ইংরেজি বিষয়ে মোটামুটি স্টুডেন্টরা উঠে আসে, ওরা আপনার সেলফ কনফিডেন্সটা ফিরে পায়।
সুপ্রিয় দর্শক, এবার আমরা কথা বলতে যাচ্ছি অটো প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থীদের সাথে। আমার পাশে আছেন অটো প্রতিষ্ঠানের 10ম শ্রেণীর শিক্ষার্থী আফরিন জাহান আসফিয়া। আসফিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। এখন আমি তোমার কাছ থেকে জানতে চাই, বিগত 5 বছর ধরে তুমি এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিচ্ছ, তো এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তোমার অনুভূতি এবং আবেগটা কেমন আমি জানতে চাই। Our school is a famous school in Gondamara. Our school was established. আচ্ছা, আমাদের স্কুল হচ্ছে গন্ডামারার অনেক প্রিয় স্কুল। এটা হচ্ছে মানে আমাদের সবার কাছে খুবই প্রিয়। আমরা মানে এই স্কুল যদি প্রতিষ্ঠা না করতো তাহলে অনেক দূর দূরান্ত গিয়ে আমাদের পড়ালেখা করতে হতো। এজন্য আমি জনাব লিয়াকত আলী সাহেবকে ধন্যবাদ দিতে চাই। আর হচ্ছে আমাদের শিক্ষকেরা সবাই মানে উচ্চতর পড়ালেখা অর্জন করেছেন। তারা আমাদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একেবারে মানে আমাদের বেড়ে ওঠা হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলে, যে এমন একটা জায়গায় যোগাযোগ তেমন উন্নত যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো না। আর যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে সেখানে কোনো কিছুই ভালো হওয়ার কথা না। কিন্তু এমন একটা অজগর পাড়ায় অত্র এলাকার কৃতি সন্তান তেমন একটি দুর্গম এলাকায় অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ লিয়াকত আলী প্রতিষ্ঠা করেছেন একটি স্বনামধন্য বিদ্যালয়, আনোয়ারা বেগম স্কুল অ্যান্ড কলেজ। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে আরও উন্নত করে। আমরা প্রার্থনা করি আল্লাহ যেন তাকে এবং তার পরিবারকে আমরা প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন তাকে এবং তার পরিবারকে আরও ভালো ভালো কাজ করার জন্য রহমত দান করেন। আমরা প্রার্থনা করি যে এই বিদ্যালয়টা যেন এই এলাকাকে আরও আলোকিত করতে পারে। আমি স্কুলে প্রায় 5 বছর ধরে লেখাপড়া করে আসতেছি, যেন একটা পরিবারের মতন। এই স্কুলে আমি পরে খুবই গর্বিত, যেন এই দুর্গম এলাকায় এমন এক শিক্ষা প্রতিষ্ঠান যেটি আমাদের সুযোগ করে দিয়েছে শিক্ষার ব্যবস্থা, এবং আমরা দূর দূরান্ত থেকে শিক্ষার ব্যবস্থাটি আমরা খুব সহজেই শিক্ষা পেতে পারতেছি। এবং আমাদের স্কুলে আরও একটা সুবিধা, বিশাল বড় একটা খেলার মাঠ, যেটা আমরা নির্মম পরিবেশেই যেন বেড়ে উঠতে পারি। এই খেলার মাঠ দিয়ে আমরা যেন খেলে আমরা মনকে ফ্রেশ করে এবং আমরা লেখাপড়ায় এগিয়ে যেতে পারি। এবং এই এলাকায় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান করার কারণে আমি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া করি যে জনাব শিক্ষা প্রতিষ্ঠাতা মোহাম্মদ লিয়াকত আলীকে যেন আল্লাহ তাআলা আরও তৌফিক দেন, যেন তিনি এই স্কুলকে আরও উন্নত করে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ বাঁশখালী এক্সপ্রেসকে আমাকে আমাদের বিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার জন্য সুযোগ দান করেছেন। আমি বিগত 5 বছর ধরে এই স্কুলে শিক্ষা নিচ্ছি। আমি 10ম শ্রেণীর শিক্ষার্থী, আমার নাম নাহিদা নূর। এই স্কুল থেকে এই 5 বছর আমি যা শিক্ষা নিলাম তার মধ্যে আমাদের শিক্ষকরা আমাদের সাথে খুবই বন্ধুসুলভ আচরণ করেন এবং আন্তরিকতার সাথে পাঠদান করান। আর তাছাড়া আমাদের একটা স্কুলের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে এক্সট্রা কারিকুলামের শিডিউল ব্যবস্থা রয়েছে, যা থেকে আমরা দক্ষতা অর্জন করতেছি বিভিন্ন বিষয়ে। আর তাছাড়া এখানে যারা আর্থিকভাবে অভাব দরিদ্র তাদেরকেও বিনামূল্যে এখানে পাঠদানের সুবিধা করে দিচ্ছেন আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা। আমি এজন্য আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি তোমায় ভালোবাসি।
যখন আমি শুনেছি আমার স্কুলের সবাই পাস করেছে, আমার স্কুলের তন্মধ্যে 2 জন জিপিএ 5 পেয়েছে, তখন আমার উপর চলা অত্যাচারের সকল স্টিম রোলার আমি কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলাম। আমি সেই দিন আমার কষ্ট, আমার চেষ্টাকে সার্থক মনে করব যেই দিন এই স্কুলে যতজন ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা দেয় সকলেই যেদিন জিপিএ 5 পাবে এবং মানবিক গুণাবলীতে মানবিক শিক্ষায় শিক্ষিত হবে, সেদিনেই আমার চেষ্টা, আমার সফলতা সার্থক হবে। আমি ইচ্ছা করলে, এটি এখন এক প্রকার শিল্প এলাকা, আমি ইচ্ছা করলে এখানে ইন্ডাস্ট্রি করতে পারতাম, ব্যাংক থেকে লোন নিয়ে কিছু ব্যবসা করতে পারতাম, আর কিছু দিয়ে জমি জমা কিনতে পারতাম। আমি সেটা করি নাই। আমি একটি ইন্ডাস্ট্রি দিয়েছি, আমি একটি কারখানা দিয়েছি, সেটি মানুষ গড়ার কারখানা। আমি এলাকার গরিবের ছেলে মেয়েদেরকে গন্ডামারার বাইরে গিয়ে, দূর দূরান্তে গিয়ে পড়ালেখা করতে না হয় মতো নিজের এলাকায় একটি ভালো জাতীয় মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ার মানুষে আমার এই প্রচেষ্টা। আশা করি এই এলাকার সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা আপনারা সেটাকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের বেইসে এইবার যারা এসএসসি পরীক্ষা দেবে, আমি রিপোর্ট নিয়ে দেখেছি স্কুলের সকল বেসের মধ্যে সবচেয়ে খারাপ বেস এটা। তাই আমি দীর্ঘদিন থেকে এদেরকে কোচিং এর ব্যবস্থা করেছি। আমি প্রথমে স্কুল খোলার সাথে সাথে আমি ফান্ডামেন্টাল ক্লাস এবং রিফ্রেশমেন্ট ক্লাসের ব্যবস্থা করেছিলাম, নিয়মিত ক্লাসের পরেও। ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনের পরে দেশের পরিবেশ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, আমিও যখন স্কুলকে সময় দিতে পারবো, আল্লাহর রহমতে ফান্ডামেন্টাল ক্লাস এবং রিফ্রেশমেন্ট ক্লাস আবারও শুরু হবে। আগামীবারে যারা এসএসসি পরীক্ষা দেবে, এইবারের পরের বারে তাদের কোচিং জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে। অর্থাৎ 2027-এ যারা পরীক্ষা দেবে তাদেরকে 2026-এর জানুয়ারির 1 থেকে 2027-এর এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তাদেরকে কোচিং করতে হবে, এক্সট্রা কোচিং। মাগরিবের পর রাত 10টা পর্যন্ত এক্সট্রা কোচিং করার অর্থ কি? আমাদের